আসসালামু আলাইকুম। অনেকদিন গ্যাপ গেল আমাদের অবস ক্লাস, তাই না? আজকে আবার আমরা নতুন করে শুরু করি। আমি ডক্টর মাবিয়া জেসমিন, এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আছি আপনাদের সাথে। আজকে আমাদের অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি সাবজেক্টের অবস পার্টটা ক্লাস। আজকে 14 তারিখ, আমাদের নবম ক্লাস আজকে। আহ, আজকে আমরা করব হাইপারমেসিস গ্র্যাভিটেরাম। মানে মূলত আজকে আমরা করবো যে অস্বাভাবিক কিছু গর্ভাবস্থার অস্বাভাবিক কিছু লক্ষণ। এর মধ্যে 4টা জিনিস আমরা পড়বো। এগুলো হচ্ছে গর্ভকালীন প্রতিবমন, জলাবদ্ধ, একই সময়ে জরায়ুতে একাধিক ঘুমের অবস্থান এবং গর্ভাবস্থায় নিষ্ক্রিয়তা। হাইপারমেসিস গ্র্যাভিটেরাম, এটা হচ্ছে গর্ভাবস্থায় যে অতিরিক্ত বমি হয়। নর্মালি গর্ভাবস্থায় বমি হবে সেটা প্রথম 3 মাস, ঠিক আছে? সিকনেস থাকবে এবং খাবারের গন্ধ সহ্য করতে পারবে না, বমি বমি ভাব এবং বমি থাকবে। এগুলি হচ্ছে নর্মাল লক্ষণ, ঠিক আছে? এই সময় তো শারীরিক কিছু পরিবর্তন হবেই। তো এগুলি হচ্ছে নর্মাল লক্ষণ যে এইরকমটা হবে। বমি বমি ভাব, যেটা সকালে বেশি, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি। তারপর খাবারে গন্ধ লাগা, খেতে না পারা, প্রথম 3 মাস এগুলি নর্মাল। কিন্তু রোগ কোনটাকে আমরা হাইপারমেসিস গ্র্যাভিটেরাম বলবো, যেটা হচ্ছে অতিরিক্ত বমি, কিছুই খেতে পারছে না এবং সেটা প্রথম 3 মাসের পরও ঠিক হচ্ছে না। যাদের এই সমস্যাটা থাকে তাদের সাধারণত দেখা যায় যে পুরো গর্ভকালীন সময়টাই বমির আহ, সমস্যাটা থাকে এবং কিছুই খেতে পারে না। এই সময় আমরা জানি যে বেশি করে খেতে হবে। এই সময় খাওয়া দাওয়ার পরিমাণ বাড়াতে হবে, নিজের খাবার, এবং আহ ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য এই সময় বেশি খেতে হবে। কিন্তু যাদের হাইপারমেসিস গ্র্যাভিটেরাম থাকে তারা হচ্ছে নর্মাল স্বাভাবিক খাবারও খেতে পারে না এবং এর ফলে অনেক জটিলতা তৈরি হয়। ফিটাসের ডেভেলপটা ঠিক মতো হয় না। তারপর মায়ের শরীর দুর্বল হয়ে পড়ে এবং যে ডেলিভারির যে একটা প্রচন্ড ধকল আছে, সেটাও সমস্যা হয়ে যায়। মা সেই ধকলটা নিতে পারে না। হাইপারমেসিস গ্র্যাভিডেরাম হলো গর্ভাবস্থায় চরম বমি এবং বমি বমি ভাবের একটি অবস্থা। এটি সাধারণত মর্নিং সিকনেসের চেয়ে অনেক বেশি গুরুতর। প্রায় 0.3% থেকে 2% গর্ভবতী নারী এই অবস্থায় ভোগেন। সারা বিশ্বের এটা কি গবেষণা। এটি গর্ভাবস্থায় প্রচন্ড বমি এবং বমি বমি ভাবের কারণে ঘটে, যা মারাত্মক হতে পারে এবং মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এর কারণ কি? আসলে এর কারণটা এখনো সঠিক পুরোপুরি জানা যায়নি। তবে যেগুলি ধারণা করা হয় এগুলি হলো হরমোনের পরিবর্তন, জেনেটিক ফ্যাক্টর এবং মনস্তাত্ত্বিক কারণ। হরমোনের পরিবর্তন তো এই সময় ঘটবেই, সবসময় হরমোনের পরিবর্তন ঘটছে। কিন্তু এই সময় হরমোনের বিশেষ কিছু হরমোনের পরিবর্তন ঘটে, যেমন HCG। এই হরমোনটা আমরা পড়েছিলাম আগেও, হ্যাঁ, যখন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়েছি, আপনারা মনে করতে পারবেন হয়তো, তখন আমরা এই হরমোনগুলো সম্পর্কে পড়েছিলাম। এই হরমোনগুলির মাত্রা তখন বৃদ্ধি পায়, এস্ট্রোজেন এবং HCG, যেটা হিউম্যান কোরিয়নিক গ্রোনাডোট্রোফিন। এই হরমোনটাই আসলে পাওয়া যায় যখন আমরা প্রেগনেন্সি চেক করি, তখন এই হরমোনটাই পাওয়া যায় প্রস্রাবে। এই হরমোনের মাত্রা বেড়ে যায়। এই কারণে অনেক সময় এই পরিবর্তনটা অনেকে সহ্য করতে পারেন না, যে কারণে বমি বমি ভাবটা বেশি হয়। জেনেটিক ফ্যাক্টরটা হচ্ছে, পরিবারে যদি এই ধরনের ইতিহাস থাকে তাহলে জেনেটিক্যালি অনেকে পায়, সবাই পায় এরকম বলা যায় না, অনেকে পেতে পারে। আর মনস্তাত্ত্বিক কারণ, কারো যদি মানসিক চাপ থাকে,
উদ্বেগ থাকে, উৎকণ্ঠা থাকে, সে যদি তার অনাগত সন্তান নিয়ে খুব ইনসিকিউরিটিতে ভোগে, তাহলে এরকম হতে পারে। লক্ষণ উপসর্গ, এর লক্ষণ একটাই যে বমি এবং বমি বমি ভাব, কোনো খাবারের গন্ধ সে সহ্য করতে পারবে না, এটা আসলে নর্মাল। কিন্তু তখনই আমরা এটাকে রোগ বলবো যখন এটা এতই বেশি হবে যে মা অসুস্থ হয়ে পড়বে, এবং প্রথম 3 মাসের পরেও যখন দেখা যাবে যে এর কোনো মানে কমছে না, এটা তেমনই থাকছে। নর্মাল লক্ষণটা হলো যে প্রথম 3 মাসের পরে এটা কমে যাবে। তারপর দেহের ওজন কমে যাওয়া, এটা তো নর্মাল কথা। ডিহাইড্রেশন, যেহেতু সে খেতে পারছে না, যেহেতু বমি হওয়ার ফলে তার শরীরে পানির স্বল্পতা দেখা দিবে, ওজন কমে যাবে, পুষ্টিহীনতায় ভুগবে, সুস্থ অনুভূত না হওয়া, মাথা ঘোরা, ক্লান্তি, রক্তচাপ কমে যাওয়া, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা। ব্যবস্থাপনা, এর জন্য আমরা কি ব্যবস্থাপনা নিতে পারি? যদি সমস্যা গুরুতর হয় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এই জাতীয় রোগীর একমাত্র ব্যবস্থাপনা হচ্ছে তার বিশ্রাম। সে যদি একেবারেই মুখে না খেতে পারে, তাকে স্যালাইন দিতে হবে, মানে স্যালাইনের মাধ্যমে পুষ্টি সরবরাহ করতে হবে, স্যালাইনের মাধ্যমে তার ডিহাইড্রেশনটা কমাইতে হবে, এবং তাকে মানসিক সাপোর্ট দিতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে, যেগুলো যেসব উপাদান, প্রাকৃতিক উপাদান আছে বমি প্রতিরোধ করার জন্য, যেমন আদা, লেবু, এগুলি খেতে হবে। ও বারবার বমি হচ্ছে, তার সাথে যে খাওয়া যাবে না তা না, বারবার অল্প অল্প করে খেতে হবে, কারণ এ সময় তার বিকাশটা ডেভেলপ হচ্ছে, এ সময় তার খাদ্য অবশ্যই প্রয়োজন। এবং পরিপূর্ণ বিশ্রামে থাকলে এবং মানসিক সাপোর্ট দিলে অনেকটাই এই অবস্থা থেকে বের হয়ে আসা যাবে। এরপর যদি ওষুধের কথা বলি, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিন আছে এমন, সেগুলি আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের হাইপারমেসিস গ্রাভিডেরাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা এটা আসলে একটা অনেক ভয়ঙ্কর সমস্যা যাদের হয়। ভয়ঙ্কর সমস্যা এই কারণে যে একটা অপুষ্ট বাচ্চা আমরা কেউ আসলে আশা করি না। একটা মা বাবার জীবনে এটা খুব কষ্টকর। মানে একটা অপুষ্ট বাচ্চা, সেটাকে লালন পালন করা খুবই কষ্টকর। এই কারণে সুস্থ সবল বাচ্চা সবাই আশা করে, সবার কাম্য। তো এই রোগটার ফলে আমরা অনেক সময় দেখতে পাই যে বাচ্চারা অপুষ্ট হয়। মায়ের হয়তো এই সময়টা কোনো রকম ভাবে অনেক কষ্ট থেকে যায়, কিন্তু বাচ্চাটা যদি অপুষ্ট হয় তাহলে তো তার কষ্টটা রয়েই গেল, তাই না? উপসংহারে আমরা কি বলতে পারি? হাইপারমেসিস গ্রাভিডেরাম গর্ভকালীন সময়ে একটি মারাত্মক অবস্থা হতে পারে, যা যথাযথ চিকিৎসা ছাড়া মা ও সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে। দ্রুত চিকিৎসা এবং সঠিক যত্নের মাধ্যমে এই অবস্থার উন্নতি সম্ভব। এজন্য গর্ভবতী নারীদের উচিত যে কোনো গুরুতর বমি বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। এ সময় আমি মনে করি যে পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছেন কিংবা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, নতুন মা হয়তো বুঝবেন না এটা কতটুকু স্বাভাবিক, কিন্তু বয়োজ্যেষ্ঠরা বুঝবেন তাদের নিজস্ব জীবনের অভিজ্ঞতার আলোকে। তো তাদের একটু মনোযোগী হওয়া এবং সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। এরপর আমরা করব হাইড্রোমিয়াস। হাইড্রোমিয়াস হচ্ছে অতিরিক্ত পানি। এটা আমরা দেখি শুধু গর্ভাশয়ে না, অনেকের দেখবেন যে হাতে পায়েও পানি চলে আসে গর্ভকালীন সময়ে, এবং এটা খুবই একটা মারাত্মক লক্ষণ। কারণ কারণ হচ্ছে এটা হচ্ছে একলামশিয়ার একটা মানে প্রি একলামশিয়ার একটা লক্ষণ। একলামশিয়া সম্পর্কে কি আপনারা জানেন?
কামরুন জি নাহার। ম্যাম, বাচ্চা হওয়ার পরে মাদের প্রেশার মানে বেড়ে যাওয়ার পরে যে রোগটা হয় সেটাকে একলামশিয়া বলে। হ্যাঁ, প্রচন্ড খিঁচুনি হয় সেই সময় এবং খুব মারাত্মক এই জিনিসটা। খিঁচুনি জিনিসটা সবসময় মারাত্মক। অনেকের জ্বর আসতে পারে, জ্বরের জন্য হতে পারে, যে কোনো কারণে খিঁচুনি হোক। কারণ খিঁচুনিটা হচ্ছে ব্রেনে হয়, যেটা নর্মাল ভাবে আমরা বলতে পারি যে ইলেকট্রিক শকের মতো। মানে আহ, এই সময় একটা সমস্যা হয়ে যেতে পারে, যে কোনো অঙ্গহানি হতে পারে, কিংবা মাথায় ডিফেক্ট হয়ে যেতে পারে, কিংবা অনেকের দেখা যায় কিছু হয় না, কিন্তু এটা একটা মারাত্মক একটা ব্যাপার আর কি, যে ঝুঁকি থাকে, যে কোনো একটা সমস্যা হওয়ার ঝুঁকি থাকে অ্যাক্লামসিয়াটাতে। তো এই যে হাইড্রোমিয়াসিস যে সমস্যাটা আমরা এখন পড়বো, এটা হচ্ছে অ্যাক্লামসিয়ার মানে প্রি অ্যাক্লামসিয়ার একটা লক্ষণ, যে এই সমস্যাটা থাকলে পরবর্তীতে তার অ্যাক্লামসিয়া হওয়ার চান্স থাকে। এ কারণে এই জিনিসটা আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। হাইড্রোমিয়াস বা পলিহাইড্রোমিয়াস হলো গর্ভাবস্থায় গর্ভাশয়ে অ্যামনিওটিক ফ্লুইড, যে পানিটা থাকে আর কি, এর পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এটি গর্ভকালীন সময়ে এক ধরনের জটিলতা হিসেবে বিবেচিত হয়, যেখানে গর্ভে থাকা সন্তানের চারপাশে থাকা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়। এই অবস্থায় গর্ভাশয়ে অত্যাধিক পানি জমে যায়, যা গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যে কোনো জিনিস আসলে যে কোনো জিনিসই পরিমাণের বেশিও খারাপ, কমও খারাপ, এটা তো আমরা জানি, তাই না? তো সেই অ্যামনিওটিক ফ্লুইডটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এটা পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটাও ক্ষতিকর। এবং কোনো একটা অস্বাভাবিকতার জন্যই পরিমাণের চেয়ে বেশি হবে, নর্মালি কিন্তু পরিমাণের চেয়ে বেশি হবে না। দেখা যায় হয়তো ভ্রূণের কোনো একটা সমস্যা আছে, প্লাসেন্টার কোনো একটা সমস্যা আছে, কোনো একটা সমস্যার কারণেই এই অ্যামনিওটিক ফ্লুইডটা কম বেশি হতে পারে এবং সাধারণত বেশি হয়ে যায়। অনেকে বলে আসলে আল্ট্রাসোনোগ্রাম করতে গেলে এখন দেখবেন এই যে এই জাতীয় কথা বলে যে পানির পরিমাণ কম কম, কিন্তু আসলে খুব রেয়ার, কম সাধারণত হয় না। আচ্ছা, প্রকারভেদ। হাইড্রোমিয়াসিস প্রধানত দুটি প্রকারভেদ রয়েছে, একটা কি অ্যাকুইট হাইড্রোমিয়াস আর একটা ক্রনিক হাইড্রোমিয়াস। অ্যাকুইটটা কি? এটি সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় মাসের মধ্যে হঠাৎ করে ঘটে এবং পানির পরিমাণ দ্রুত বাড়ে। আর ক্রনিকটা কি? এটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থার পরে দেখা যায়, মানে লাস্টের দিকে আর কি, গর্ভাবস্থার শেষের দিকে দেখা যায়। এতে পানি স্বাভাবিকের চেয়ে বেশি হলেও বৃদ্ধি ধীর গতিতে হয়। ঠিক আছে, একটা হলো প্রথম 2 থেকে 3 মাসের মধ্যে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আর ক্রনিক যেটা, সেটা হচ্ছে অল্প অল্প করে বাড়ে, অল্প অল্প করে বাড়ে, গর্ভাবস্থার শেষ দিকে আসলে দেখা যায় যে পানির পরিমাণটা বেশি। কারণ বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, যেমন জন্মগত ত্রুটি। সন্তানের যদি কোনো মানে ফিটাসের যদি কোনো জন্মগত ত্রুটি থাকে তাহলে হাইড্রোমিয়াস হতে পারে। মাতৃগর্ভে ডায়াবেটিস, গর্ভবতী নারীর যদি ডায়াবেটিস থাকে তাহলে এরকমটা হতে পারে। যমজ গর্ভাবস্থা, যদি যমজ সন্তান হয় তাহলে এমনটা হতে পারে। ফিটাল এনোমেলার এনিমালেসিস, এখানে বানানটা ভুল হয়েছে। যদি ফিটাসের কোনো ইনফেকশন থাকে কিংবা কোনো জন্মগত ত্রুটি সেই একই কথা থাকে তাহলে আর এই জিনিসটা হতে পারে। আরেকটা হচ্ছে RH ইনকমপ্লিবিলিটি, যদি রিস্ক ফ্যাক্টরটা মায়ের সাথে সন্তানের মেলে না, এইরকম অবস্থায় এটা হতে পারে। এইটা আজকাল চিকিৎসা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের রক্তের গ্রুপ এবং সন্তানের রক্তের গ্রুপ নেগেটিভ পজিটিভের কারণে হাজবেন্ড ওয়াইফের রক্তের গ্রুপ যদি একই থাকে এবং নেগেটিভ পজিটিভ থাকে, সেক্ষেত্রে সন্তানের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এটা আজকাল ইনজেকশন বেড়ে হয়েছে, এই ইনজেকশন দিলে এটা প্রতিরোধ করা সম্ভব। লক্ষণ, লক্ষণ কি থাকবে? স্বাভাবিকের চেয়ে বড় গর্ভাশয়,
শ্বাসকষ্ট থাকবে। শ্বাসকষ্ট কেন থাকবে? ওই যে অ্যামনিওটিক ফ্লুইড বেশি, পেটটা বেশি বড় হয়ে গেছে। অনেক সময় তো গ্যাস হলেও আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। তো এটা বোঝা যায় যে কারণে তার বেশি অ্যামনিওটিক ফ্লুইড হয়ে গেছে, সেই কারণটাতে শ্বাসকষ্ট হবে। ডায়াফ্রামে চাপ দিবে, সেটা ফুসফুসে একটা চাপ লাগবে, এ কারণে শ্বাসকষ্ট হতে পারে। পেট ব্যথা এবং সাধারণ অস্বস্তি তো এটা তো নর্মাল থাকবেই। গর্ভাবস্থার সময় মায়ের পায়ে ফুলে যাওয়া, ঠিক আছে, এটা দেখবেন অনেকেরই হয়। হ্যাঁ, গর্ভবতী নারীর পা ফুলে যায়, আমরা সবসময় এটা চেক করি। হ্যাঁ, যেহেতু এটা একলামশিয়ার একটা প্রি একলামশিয়ার একটা লক্ষণ হিসেবে ধরি আমরা, সেহেতু যদি কোনো মায়ের দেখবেন যে পায়ে পানি এসে গিয়েছে, লাস্টের দিকে অনেকেই আসে যেটা ক্রনিক হাইড্রোমেসিস আমরা করেছি, বিশেষ করে 7 মাসের পর থেকে পায়ে পানি চলে আসে। তো সেক্ষেত্রে তাকে একটু যত্নে এবং একটু নজরদারিতে রাখতে হবে যেন একলামশিয়ার সমস্যাটা না হয়। প্রি টার্ম লেবার অর্থাৎ গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই প্রসব বেদনা শুরু হতে পারে, ঠিক আছে, কারণ জরায়ুটা অনেক বেশি ফুলে যায়, সেই সময় গর্ভাবস্থা পূর্ণ হওয়ার আগেই তার প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে এবং একটা ইনম্যাচিউর বেবি জন্ম লাভ করতে পারে। একদম মনে করেন যদি 40 সপ্তাহ তো আমাদের সময়, যদি 37 সপ্তাহ হয়ে যায় তাহলে এটা আসলে এতটুকু প্রিম্যাচিউর করে কোনো যেমন কোনো সমস্যা হয় না, কিন্তু তার আগে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে আসলে সেটা বাচ্চার একটা বিশেষ যত্নের প্রয়োজন থাকে। ব্যবস্থাপনা কি যাব আমরা? হাইড্রোমিয়াসিসের চিকিৎসা পরিস্থিতির উপর নির্ভর করে করা হয়। ব্যবস্থাপনার কিছু পদ্ধতি হলো পর্যবেক্ষণ, হালকা ক্ষেত্রে নিয়মিত আল্ট্রাসাউন্ড এবং ফিটাল মনিটরিং করে পানি ও সন্তানের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। অ্যামনিও রিডাকশন মানে কি? এই পানিটা বের করা হয় অনেক সময়, অতিরিক্ত পানি সরানোর জন্য অ্যামনিও সিস্টেমের মাধ্যমে কিছু পানি সরানো হয়। ওষুধ আছে, এখানে যে ওষুধ আছে এটা আসলে আমরা সাজেস্ট করব না, আমরা আমাদের ওষুধই সাজেস্ট করব। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, যদি আমরা দেখি যে মায়ের ডায়াবেটিসের কারণে এমনটা হচ্ছে তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আর প্রিটার্ম লেবার প্রতিরোধের জন্য, প্রিটার্ম লেবারের যদি লক্ষণ দেখা যায় তাহলে চিকিৎসা নিতে হবে। জটিলতা কি হতে পারে? প্রিটার্ম লেবার এটা নিজেই একটা জটিলতা। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, পানির মাত্রা বেশি হলে মায়ের রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে, যা খুবই বিপজ্জনক। অ্যাব্রাপশন প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টাটা গর্ভাশয় থেকে আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে, প্লাসেন্টা আবার ছিঁড়েও যেতে পারে। আবার এমন হতে পারে যে পানিটার চাপে প্লাসেন্টা ঠিক মতো পুষ্টি সরবরাহ করতে পারছে না ফিটাসকে, সেটাও সমস্যা। আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ফিটাসের ফুসফুস ঠিক মতো কাজ করবে না, অতিরিক্ত পানিটার কারণে। উপসংহার, হাইড্রোমিয়াসিস গর্ভাবস্থার একটি গুরুতর অবস্থা যা মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহণ এবং গর্ভকালীন সময়ের সঠিক পর্যবেক্ষণ নিশ্চিত করা জরুরি, যাতে এই জটিলতার ঝুঁকি কমানো যায়। এটা তো আসলে যেটা ক্রনিক, সেটা আসলে আস্তে 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 বাড়ে। যেটা হচ্ছে আমরা তখন আর কি আর কিছু করার থাকে না। হ্যাঁ, যখন 6 মাস হলো 7 মাস হলো তখন সেই সময়টা পূরণ করতে হবে, সেই সময়টা পূরণ করা ছাড়া আর করার কিছুই নাই। তখন কি করতে হবে? মায়ের যত্ন নিতে হবে, তাকে সঠিক বিশ্রাম দিতে হবে, মানসিক সাপোর্ট দিতে হবে এবং ওষুধ কিছু প্রয়োগ করতে হবে, যেভাবেই হোক
এই সময়টা যেন সে ভালো থাকে, যত জটিলতাই আসুক এই সময়টা যেন কাটায় নিয়ে যাওয়া যায়। তো এই সময়কার ব্যবস্থাপনাটা আসলে খুবই জরুরি। ঔষধের চেয়ে তখন মানসিক সাপোর্ট এবং বিশ্রামটা বেশি জরুরি। যমজ বা বহুগর্ভ, যমজ সন্তান কিন্তু নর্মাল না, এটা একটা অস্বাভাবিক গর্ভাবস্থা। কারণ এক সময় একটা ডিম্বাণু নিষিক্ত হবে এবং একটা সন্তান হবে, এটাই নর্মাল। 2টা 3টা 11টা 12টা বাচ্চাও হয়, এগুলো মানুষের ক্ষেত্রে কখনোই নর্মাল না, এগুলি অস্বাভাবিক গর্ভাবস্থা। যমজ বা বহুগর্ভ বলতে একাধিক ভ্রূণের বিকাশকে বোঝায়, যা গর্ভাবস্থায় একাধিক সন্তান ধারণের ফলস্বরূপ ঘটে। যমজ গর্ভাবস্থা সাধারণত 2টি শিশু ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে যমজ কথাটা আমরা 2টি শিশুর ক্ষেত্রে ব্যবহার করি, তবে 3 বা ততোধিক শিশু ধারণের ক্ষেত্রেও এটি প্রযোজ্য এবং একে বহু গর্ভাবস্থা বলা হয়। শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ কিভাবে করতে পারি আমরা যমজ গর্ভাবস্থার? একটা হচ্ছে ডাইজাইগোস্টিক, আরেকটা হচ্ছে মনোজাইগোস্টিক। ডাই মানে আমরা জানি, ডাই মানে হচ্ছে 2, ডাইজাইগোস্টিক মানে এখানে 2টি ফিটাস থাকবে, 2টি আলাদা ডিম্বাণু 2টি আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। ঠিক আছে, মানে এখানে প্রথমেই কিন্তু একটা অস্বাভাবিকতা, 2টি ডিম্বাণু তো আসলে একসাথে আসার কথা না। একটি মায়ের 1 মাসে একটা ডিম্বাণুই পরিপক্ক হবে এবং আসবে, তাই না? এটাই নর্মাল। শুক্রাণু হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ডিম্বাণু একটা হবে। এখানে প্রথমেই এই যে একটা অস্বাভাবিকতা, 2টা ডিম্বাণু আসবে। 2টা ডিম্বাণু 2টা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, এদের 2টা পৃথক প্লাসেন্টা থাকে এবং 2টা পৃথক ইমিউনিটি স্যাক থাকে। ঠিক আছে, মানে জরায়ুর ভিতরে 2টা আলাদা আলাদা ইমিউনিটি স্যাক এবং 2টা আলাদা আলাদা প্লাসেন্টা। এই যমজ সন্তানরা জিনগতভাবে ভিন্ন হতে পারে এবং তারা একই লিঙ্গের নাও হতে পারে। সম্পূর্ণ 2টা ভিন্ন গর্ভাবস্থা একই সাথে পাওয়া। ঠিক আছে, এটাকে আমরা বলি ডাইজাইগোস্টিক। আরেকটা হচ্ছে মনোজাইগোটিক। মনোজাইগোটিকটা কি? একই ডিম্বাণু একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে বিভাজিত হয় এবং 2টি ভ্রূণ গঠিত হয়। ঠিক আছে, একটাই ডিম্বাণু একটাই শুক্রাণু, কিন্তু তারা 2টি ভ্রূণ গঠিত হয়। যখন জাইগোট সৃষ্টি হয় তখন 2টা জাইগোট তৈরি হয়। এক্ষেত্রে সন্তানরা জিনগতভাবে অভিন্ন হয় এবং সাধারণত একই লিঙ্গের হয়ে থাকে। তাদের সবকিছুই একরকম, একটাই প্লাসেন্টা থাকে, একটাই ইমিউনিটি স্যাক থাকে। ডায়াগনোসিস, আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? একটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি যেটা। একটা হচ্ছে প্লাসেন্টার, মানে আল্ট্রাসাউন্ড করে যখন আমরা দেখবো যে প্লাসেন্টা সংখ্যা, ইমিউনিটি স্যাকের সংখ্যা, তখন আমরা বুঝবো যে এটা যমজ। এছাড়া আমরা HCG যে একটা আমাদের হরমোন আছে, এই হরমোনের অস্বাভাবিক মাত্রা দেখে এটা নির্ণয় করতে পারি। এছাড়া নির্ণয় করতে পারি কি ফান্ডাল উচ্চতা, যেটা হচ্ছে জরায়ুর উচ্চতা। যখন আমরা একজন গর্ভবতী নারীকে পরীক্ষা করি হাত দ্বারা, প্রত্যেক মাসে আলাদা 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 এরকম কতটুকু উচ্চতা হবে সেটা কিন্তু আলাদা একটা চার্ট আছে। ঠিক আছে, যখন দেখবো আমরা যেটা এই উচ্চতাটা তার বেড়ে যাচ্ছে বেশি, স্বাভাবিক না, তখনই বুঝতে হবে যে এখানে 2টা শিশু থাকতে পারে। এছাড়াও আবার যখন আপনারা স্টেথোস্কোপ লাগিয়ে দেখবেন কিংবা বাচ্চার হার্ট
হার্টবিটটা যখন শুনবেন তখন 2টা হার্টবিট পাবেন। ঠিক আছে, সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে এখন আল্ট্রাসাউন্ড করে নেওয়া। আল্ট্রাসাউন্ড করে নিলে সবই চলে আসে। জটিলতা কি হতে পারে? একটা ফিটাস গর্ভে থাকাই তো অনেক কষ্টের ব্যাপার, তারপরে যদি একসাথে 2জন থাকে তাহলে তো সেটা আরো অনেক কষ্টের ব্যাপার মায়ের জন্য, তাই না? প্রিটার্ম লেবার যেটা প্রধান জটিলতা, যে যেহেতু 2টা বাচ্চা একসাথে বড় হচ্ছে, তো জরায়ুর তো একটা ধারণ ক্ষমতা আছে। দেখা যাবে যে ডেটের আগেই প্রসব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জন্মগত ত্রুটি, এটা সাধারণত দেখা যায় খুব কমই হয়, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। একটা ফিটাস হয়তো সমস্যা নাই, ভালো, ঠিক আছে, সুস্থ, আরেকজন দেখা যায় যে কিছুটা রুগ্ন কিংবা কিছুটা সে অসুস্থ, এরকম হতেই পারে। প্রি-এক্লাম্পসিয়া, মায়ের উচ্চ রক্তচাপ এবং প্রোটিন ইউরিয়া দেখা দেয়। প্রি-এক্লাম্পসিয়া দেখা দিতেই পারে। ভ্রূণদের বৃদ্ধি বিলম্ব হতে পারে, যেহেতু 2টা ভ্রূণ একই সাথে বাড়তে থাকে সেহেতু বৃদ্ধি বিলম্ব হয়। দেখেন, ভ্রূণদের বৃদ্ধি বিলম্ব হয় মানে যে মাসে তার যতটুকু পুষ্ট থাকার কথা ততটুকু হয় না, আবার প্রিটার্ম লেবারও হয়ে যায়। তো এই বাচ্চাদের তো অবশ্যই এক্সট্রা কেয়ার অবশ্যই লাগবে এবং মায়েরও লাগবে। গর্ভাবস্থায় ডায়াবেটিস কিন্তু নর্মাল ডায়াবেটিস না। নর্মাল যাদের ডায়াবেটিস নাই তাদেরও বিভিন্ন কারণে দেখা যায় গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা যায়, এবং সেটা সন্তান জন্মের পর এটা আপনি ভালো হয়ে যায়। তো এটা অনেক কারণেই হয়ে থাকে, এর মধ্যে যমজ সন্তান একটা কারণ। এই যমজ গর্ভে হলে দেখা যায় মায়ের ডায়াবেটিস দেখা যায় গর্ভাবস্থায়। প্রসবের জটিলতা, যদি কারো দেখতেন যে যমজ কিংবা এর চেয়ে বেশি একসাথে 2-3টা বাচ্চা একসাথে গর্ভে রয়েছে, অবশ্যই আমি বলবো যে অবশ্যই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নাই, অবশ্যই সি সেকশনে যাওয়া জরুরি। কারণ হচ্ছে 2টা সন্তানের একসাথে ডেলিভারি হওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ মায়ের জন্য এবং বাচ্চাদের জন্য। যে কোনো একটা বাচ্চাকে হয়তো অনেক সময় বাঁচানো যায় না, তো সিজারিয়ান ডেলিভারি অবশ্যই উচিত এই ক্ষেত্রে। সিজারিয়ান ডেলিভারি, যমজ গর্ভাবস্থায় স্বাভাবিক প্রসবের ঝুঁকি বাড়ে, তাই সিজারিয়ান সেকশনের সম্ভাবনা বেশি। এনট্যাঙ্গলমেন্ট, এটা হচ্ছে যমজদের কর্ড গুলি, হ্যাঁ, যেহেতু মানে যদি নর্মাল ডেলিভারি হয় তো এটা ফিটাসের জন্য বিপজ্জনক, কর্ড পেঁচায় থাকতে পারে, কোনো সমস্যা হতে পারে। পোস্টপার্টাম হেমারেজ, এটাও নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হয়। একাধিক ভ্রূণ যদি থাকে তাহলে প্লাসেন্টা যেহেতু আকারে বড় হয়ে যায় এবং প্রসবের সময় যেহেতু আঘাতের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে পোস্টপার্টাম হেমারেজের সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে প্রসবের জটিলতা। ব্যবস্থাপনা কি করতে পারি আমরা? যমজ বা বহু গর্ভাবস্থার ক্ষেত্রে বিশেষ যত্নের প্রয়োজন, যা নিম্নরূপ হতে পারে। নিয়মিত চেকআপ, অবশ্যই নিয়মিত চেকআপ করতে হবে। আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। পুষ্টি এবং ভিটামিন, পর্যাপ্ত পুষ্টি, লৌহ, ফলিক অ্যাসিড গ্রহণ নিশ্চিত করতে হবে। প্রিটার্ম লেবার প্রতিরোধ করবো আমরা কিভাবে? নিয়মিত চেকআপের মাধ্যমে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, ফিটাল মনিটরিং করতে হবে নিয়মিত,
যেন মানে দুটা ভ্রূণই কি ঠিক মতো বেড়ে উঠছে কিনা সেটা মনিটরিং করতে হবে। ডেলিভারির পরিকল্পনা করতে হবে। স্বাভাবিক প্রসব প্রসব অথবা সিজারিয়ান সেকশনের পরিকল্পনা নির্ধারণ করা। আমি বলেছি এখানে সিজারিয়ান সেকশনে যাব আমরা, অবশ্যই কোনো ঝুঁকি নেওয়া চলবে না। মা এবং বাচ্চার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে অপারেশন গুরুত্বপূর্ণ না। যমজ বা বহু বহু গর্ভাবস্থা মায়ের জন্য এবং সন্তানের জন্য বিশেষ যত্ন ও নজরদারি প্রয়োজন। গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহণ, সঠিক পুষ্টি এবং পর্যাপ্ত বিশ্রাম গর্ভাবস্থার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। চিকিৎসকের তত্ত্বাবধানে যমজ গর্ভাবস্থার ব্যবস্থাপনা সঠিকভাবে করা হলে জটিলতাগুলো এড়ানো সম্ভব। এটাই আমি একটু আগে বলছিলাম যে খাবার, নিয়মিত চেক আপ এবং বিশ্রাম এবং মানসিক সাপোর্ট এগুলি খুবই দরকার গর্ভাবস্থার সময়, নর্মালি দরকার। আর যদি কোনো একটা জটিলতা থাকে মায়ের কিংবা বোনের, তাহলে তো এগুলি আরো বেশি করে দরকার। হ্যাঁ, এই সময়টা মানে কালক্ষেপণটাই জরুরি, এই সময়টা ট্যাকেল দেওয়াটাই জরুরি। এখন আমরা আমাদের শেষ টপিকে চলে আসছি, এটা হচ্ছে গর্ভাবস্থায় বিষ দুষ্টতা, মানে টক্সিমিয়া অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কি কি গুরুতর জটিলতা হতে পারে। এখানে মূলত গুরুতর জটিলতা বলতে আমরা প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া নামক দুটি অবস্থার সাথে সম্পর্কিত। প্রি এক্লাম্পসিয়া হলো গর্ভাবস্থার 20 সপ্তাহ পর হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি এবং মূত্রে প্রোটিনের উপস্থিতি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি। এক্লাম্পসিয়া হলো প্রি এক্লাম্পসিয়ার সাথে খিচুড়ি যুক্ত হওয়া, যা মায়ের ও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। প্রকারভেদ কি? প্রকারভেদ এই দুইটাই। হ্যাঁ, টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি হচ্ছে প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়াটা কি? রক্তচাপ বৃদ্ধির সাথে প্রোটিনিউরিয়া দেখা দেওয়া, মানে প্রস্রাবের সাথে প্রোটিন জাতীয়। এটি গর্ভাবস্থার 20 সপ্তাহ পর ঘটে এবং সাধারণত মাথা ব্যথা, দৃষ্টি সমস্যা ও শরীরের অন্যান্য স্থান ফুলে যাওয়া, ইডিমা, যে ওই যে পানি, পায়ে পানি আসলো, কিংবা গর্ভাবস্থায় যে ইমিউনিটিক সেটটা বেড়ে গেল, এগুলি প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ। এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া হলো প্রি এক্লাম্পসিয়া তো থাকবেই, তার সাথে খিঁচুনি যুক্ত হবে। হ্যাঁ, এবং এই খিঁচুনিটা খুবই মারাত্মক মায়ের জন্য এবং সন্তানের জন্য। প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়ার কারণ আমরা সম্পূর্ণভাবে জানি না, তবে কিছু কারণ রয়েছে যা এর ঝুঁকি বাড়ায়। কি কি? প্রথম গর্ভাবস্থা, অতিরিক্ত রক্তচাপ, ডায়াবেটিস, গর্ভাবস্থায় স্থূলতা, বয়স যদি মায়ের 40-এর বেশি হয়, পরিবারে যদি এই টাইপের ইতিহাস থাকে, যমজ বা একাধিক শিশুর গর্ভধারণ, এগুলি হলো প্রি এক্লাম্পসিয়ার রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, যে এগুলি থাকলে রিস্ক থাকে প্রি এক্লাম্পসিয়ার। স্বাস্থ্য সমস্যা যদি কিছু থাকে, যেমন কিডনির রোগ কিংবা এসএলই, এগুলি যদি থাকে তাহলে প্রি এক্লাম্পসিয়া হতে পারে। এছাড়াও যদি প্লাসেন্টার কোনো সমস্যা থাকে, কিংবা যদি ফিটাসের কোনো সমস্যা থাকে, জন্মগত ত্রুটি যদি কিছু থাকে, তাহলেও প্রি এক্লাম্পসিয়া হতে পারে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? শুধুমাত্র জটিলতাগুলি কিভাবে এড়ানো যায়, নিয়মিত চেক আপের মাধ্যমে কি জন্য হয়েছে সেই কারণটা রিমুভ তো করা যাবে না, আসলে এটা কি নিয়ন্ত্রণের মাধ্যমে আর কি, কারণটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা এগুলো যে সমস্যা আছে এগুলো এড়াতে পারি, জাস্ট এতটুকুই। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। আপনারা কি আমার বুঝতে পেরেছেন আমার কথাগুলো? জি ম্যাম। আচ্ছা, জয়ন্তদা আপনি রেকর্ডিং অফ করতে পারেন, আমাদের ক্লাস শেষ আজকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আমরা 4টা টপিক করলাম।
একটা হচ্ছে অতিরিক্ত বমি হবে, একটা হচ্ছে জলাযুক্ত, একটা হচ্ছে যমজ ভ্রূণ থাকবে, আর একটা হচ্ছে টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। হ্যাঁ, বলেন। ম্যাম, আমার প্রশ্ন হলো যে আমি যদি বুঝতে পারি যে রোগীটা এক্লাম্পসিয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট কি মেডিসিন ব্যবহার করতে পারি? আসলে কি আমাদের আসলে হোমিও হসপিটাল জরুরি। সেক্ষেত্রে আমি বলবো এক্লাম্পসিয়া যদি হয়ে যায় তাহলে তো আগে থেকে প্রি এক্লাম্পসিয়ার তার লক্ষণগুলি থাকবে, এবং এক্লাম্পসিয়া হচ্ছে প্রি এক্লাম্পসিয়া প্লাস খিঁচুনি। যখন খিঁচুনি শুরু হয়ে যায় তখন আসলে মেডিসিন, হোমিওতে বেশ কতগুলি মেডিসিনই আছে, সেটা সিস্টেমেটিকলি আসতে হবে, আপনার রোগীর ইতিহাস জানতে হবে। আর বায়োকেমিক যদি আমি বলি ম্যাকফস আসে, হ্যাঁ, খিঁচুনির ইয়েতে। তো আরো শুধু ওষুধ না, এর সাথে আরো প্লাস কিছু ব্যবস্থা নিতে হয়, যেটা আসলে হসপিটাল ছাড়া হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি হয়তো কোন একটা মেডিসিন দিলেন, কিন্তু অবশ্যই তাকে হসপিটালের জন্য সাজেস্ট করে দিবেন, কারণ খিচুড়িটা একটা মারাত্মক ব্যাপার। এটা আসলে আমরা হসপিটাল ছাড়া এটা আহ সম্ভব না যে শুধু তখন ওষুধ খেয়ে 10 মিনিট পর পর 5 মিনিট পর পর ওষুধ খাওয়াবো, এটা আসলে সেই সময়টা আমাদেরকে দেয় না। ঠিক আছে। প্রিয়াক্লামশিয়ার লক্ষণ থাকলেই তার আগে থেকে মানসিক ভাবে তৈরি থাকতে হবে, এবং তৈরি থাকতে হবে মানে কি, আহ, মানে সব দিক থেকে তৈরি থাকতে হবে, হসপিটালও রেডি রাখতে হবে যে আমার দরকার লাগলে আমার যেতে হবে, মানসিক ভাবেও তৈরি থাকতে হবে, মানে তার নিজেকে সাজেশন দিতে হবে যে না এমন কিছু হবে না, আমি সুস্থ, আমি ভালো। এই প্রতিরোধ ব্যবস্থা। আর কোনো প্রশ্ন? ম্যাম, অনেকের হয় যে বমিটা আমরা নর্মালি জানি যে 1 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে নরমাল। কিন্তু অনেকের মধ্যে কিছু অ্যাবনরমালিটি দেখা যায় যে 6-7 মাসও তার প্রচন্ড বমি হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের কিছু মেডিসিন আছে, হ্যাঁ, এটাই তো আমরা প্রথমে পড়লাম, হ্যাঁ, যে আহ, যদি 3 মাস পর্যন্তই হয় সেটা নর্মাল, হ্যাঁ, কিন্তু যদি তার 6 মাস 7 মাস এমনকি ডেলিভারির আগ পর্যন্ত বমি হবে, সেটাই কিন্তু এই হাইপারমেসিস গ্রাভিডেরাম, এটাই এই সমস্যাটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের মেডিসিন দিতে পারি, তাকে মানসিক সাপোর্ট দিতে পারি, এবং তাকে পরিপূর্ণ বিশ্রামের উপদেশ দিতে পারি, হ্যাঁ। তো যাতে এটা সে ওভারকাম করতে পারে। আমি বলেছি আজকের লেকচারেও যে আসলে আহ ওষুধটা দেওয়া, এটা এটাও এক ধরনের মানসিক সাপোর্ট, হ্যাঁ, কিন্তু এই সময়টা পার করতে হবে, যেভাবেই হোক একটা সুস্থ সন্তানের জন্য এই সময়টা পার করতে হবে। তার 3 মাস পরে আমি বুঝবো যে এটা আসলে রোগ, ঠিক আছে, কারণ 3 মাসের মধ্যে ভালো হচ্ছে না, হ্যাঁ, নর্মাল হলে 3 মাস পর ভালো হয়ে যাবে, তখন তো কিছু করার থাকছে না, তখন তো আমি ওষুধ করতে পারবো না, মায়ের জীবনের ঝুঁকি। তো তখন আমাকে সময়টা পার করতেই হবে, তখন মেডিসিন দিতে হবে, মানসিক সাপোর্ট দিতে হবে, তাকে বিশ্রামে রাখতে হবে, হ্যাঁ। আর বমিটা কিন্তু যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক, ঠিক আছে। তার কোনো উৎকণ্ঠা থাকলে সেটা দূর করতে হবে, তার কোনো মানসিক চাপ থাকলে সেটা দূর করতে হবে, তাকে প্রার্থনা, সে যে ধর্মেরই হোক, প্রার্থনা করতে বলতে হবে, মেডিটেশন করতে বলতে হবে, সে যেন নিজেকে নিজে সাপোর্ট দিয়ে ঠিক থাকতে পারে। এগুলোই আমরা করতে পারি, সময়টা আমাদেরকে এভাবেই কাটাতে হবে সেই 40 সপ্তাহ পর্যন্ত। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি। ঠিক আছে ম্যাম, ভালো আপনাদের, থাকেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, দোয়া ম্যাম, রাখবেন। রেকর্ডিং অফ করবো ম্যাম? জি জি স্যার, রেকর্ডিং অফ করেন। আর হচ্ছে আমাদের তো টেস্ট পরীক্ষা চলে আসলো, তাই না?